ফ্রোজেনের গল্প, গল্প শুনেও হবে দেখো গো ক্লান্ত মন শান্ত। শোনো ফ্রোজেনের গল্প, সাসপেন্স থেকে থ্রিলার, অ্যাকশন থেকে হরর। সাসপেন্স, থ্রিলার, অ্যাকশন, হরর। আর ভালোবাসা থেকে হিউমার হয়ে আছে সবই অল্প স্বল্প। শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। ক্ষয়ে যাওয়া এই সময়ের এক মর্মস্পর্শী দলিল হল শ্রীমতী তিস্তা বেজের লেখা আশ্রয় গল্প। আমাদের এই ইঁদুর দৌড়ের জীবনে দৌড়াতে দৌড়াতে আমরা যে কত কি হারিয়ে ফেলি তা হয়তো নিজেদেরই খেয়াল থাকে না। সে হারানোর তালিকায় যেমন থাকে বয়স, সময়, মুহূর্ত, অর্থ, প্রিয় জিনিস, ঠিক তেমনই থাকে কিছু কিছু প্রিয় মানুষ। একসময় যাদের ছাড়া এক মুহূর্তও আমাদের চলতো না, আর এখন হয়তো তাদের কখনো সখনো বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ে। কিন্তু সত্যি কি তাদের সেটাই প্রাপ্য? যারা বা যে একদিন আগলাতো আমাদের, সেই সব মানুষগুলোকে এভাবে হারিয়ে ফেলাটা কি সত্যি উচিত? এই অনেক উচিত অনুচিত, নিয়ম অনিয়মের বাস্তব আর ভাবনার দ্বন্দ্ব তৈরি করে আমাদের আজকের গল্প আশ্রয়। চলুন শুনি। চাপ বাবা, আজ আবার কিসের জ্যাম? এই শহরের এই মিটিং মিছিল আর জ্যামের ঠেলায় প্রাণ একেবারে ওষ্ঠাগত। মনে মনে অসহিষ্ণু হয়ে ওঠে নবনীতা। বিরক্তিমাখা চোখে কবজি উল্টে রিস্ট ওয়াচ দেখল সে। এখানেই তো 11:15 হয়ে গেল, যে অবস্থা! এরপর কখন জ্যাম ছাড়বে, কখন অফিস পৌঁছবো? বসের মুখে পড়লেই সিআইডির মতো একজোড়া সন্ধানী চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1000টা প্রশ্নের জবাবদিহি করতে হবে। সে বড় ঝকমারির ব্যাপার। তার চেয়ে বরং আজ একেবারেই ডুব মেরে দিই। বাসের জানলা থেকে মুখ বাড়িয়ে পরিস্থিতি আন্দাজ করার চেষ্টা করল নবনীতা। অজস্র গাড়ির মিছিল যেন সেঁটে বসে আছে, নট নরম। না, আজকের দিনটাও চৌপাট হলো। কার মুখ দেখে যে উঠেছিলাম, সবে সিঁথির মোড়। এখন তো হাঁটা লাগালেও সম্ভব না। খাতায় হয়তো এতক্ষণে লাল কালির দাগ পড়ে গেছে। ওহ, ডিরেক্টর ম্যাম যা কড়া এসেছে, এবার ব্যাক করে যে বাড়ি ফিরে যাব তারও উপায় নেই। আপ ডাউন দুটো রুটই টাইট প্যাকড ভালোই। এমন সংকটের সময় ট্রাফিক সার্জেন্টগুলোরও টিকি মেলে না। দেখো গিয়ে যাও কোথায় বসে নিশ্চিন্তে খৈনি পিটিয়ে গজালি মারছে, নয়তো ঢুকুঢুকু করছে। হতোদ্যম হয়ে বাস থেকে নেমে পড়ল নবনীতা। আঁচলে গলা ঘাড়ের ঘাম মুছে নিল আলতো করে। এক মুহূর্তে ভেবে নিল কি করা যায়। ইয়েস, গুড আইডিয়া। আজ বরং রাঙা পিসির বাড়ি থেকেই একবার ঘুরে আসি। অনেকদিন ধরে যাবো করে ব্যাপারটা ডিলে হয়ে যাচ্ছে। মাও অনেকদিন ধরে কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করছে। আরেকটা কর্মনাশা দিনের কথা ভেবে প্রশাসন আর ট্রাফিক সিস্টেমের মুন্ডুপাত করতে করতে নবনীতা এগিয়ে যায় সামনের অটো স্ট্যান্ডের দিকে। অটো বা টোটোয় রাঙাপিসির বাড়ি এখান থেকে 5 মিনিটের পথ। এই চৈত্রের চড়া রোদে নেহাত হাঁটতে ইচ্ছে করছে না। তাই নবনীতা যখন রবীন্দ্রভারতীতে পড়ত, ক্লাস অফ থাকলে হামেশায় চলে আসতো রাঙাপিসিদের নিকুঞ্জ ভিলায়। সেই সূত্রে এপাশটা তার বেশ চেনা। এখন যদিও বদলে গেছে অনেক কিছুই, তবু চেনা বামুনের যেমন পইতে লাগে না, তেমনি এ রাস্তার সব আঁকবাকি তার কণ্ঠস্থ। এই রাস্তাটাও কংক্রিটের আস্তরণে ঢাকা পড়ে গেছে। চেনার মাঝে অনেকটা অচেনা মিশেছে ঠিকই, তাতে অবশ্য সুবিধেও হয়েছে বিস্তর। আগের মতো আর কাঁচা রাস্তার ঢ্যাকাং ঢ্যাকাং দুর্ভোগটা পোহাতে হলো না। অটো থেকে নেমে ভাড়া চুকিয়ে বাড়িটার সামনে এসে থমকে দাঁড়ালো নবনীতা। লোহার প্রাচীন গেটটা আগের চেয়ে আরও জীর্ণ হয়েছে। রংচটা চেহারা নিয়ে তবু পুরনো বিশ্বস্ত দারোয়ানের মতোই বুক ছিটিয়ে আগলে রেখেছে বাড়িটাকে। বাউন্ডারি পাঁচিলটার ঘাড়ে মাথায় আগাছাদের দৌরাত্ম্য। তার শ্যাওলা ধরা শরীরের এক জায়গায় ফাটল ধরিয়ে মাথা তুলেছে ডাগর ডোগর একটা বট গাছ।
মস্ত উঠোনটার এপাশ ওপাশ দৃষ্টি ছুটে চলল নবনীতার। বেশ কিছুদিন ঝাঁট না পড়ার চিহ্ন। ওপাশের বকুল গাছটা আগের চেয়ে আরও পূর্ণবতী হয়েছে। এই বকুলের তলায় অতীতের অনেকগুলো দিন জমা রেখে গেছে সে। আজ সেই সব স্মৃতি ছুটে এসে প্রিয় সইয়ের মতো জড়িয়ে ধরেছে নবনীতাকে। কি এক মিষ্টি সুবাস দিনগুলোর গায়ে। সন্তর্পণে হ্যাজবোল খুলে সংকোচ মাখা পা রাখল গেটের ভেতর। কত কালের সেই জমজমাট বনেদি বাড়িটা আজ যেন কেমন নিঝুম আর মনমোড়া হয়ে বসে আছে। আদ্যিকালের বুড়ি যেন। কোথাও কোনো সাড়া নেই, শব্দ নেই, শুধু আলো ছায়া বোনা বকুলের শরীর থেকে ভেসে আসছে মৃদু মধুর গন্ধ। গন্ধটা তার খুব চেনা। চোখ বুজে নবনীতা এই গন্ধটা আগেও বহুবার বুকের প্রকোষ্ঠে তুলে রেখেছে, আজও রাখল। হিমসাগর গাছটার পাতার ভিড় ঠেলে ছুটে আসছে একটা পাখির কাতর স্বর। অন্তরাবিলাসী পাখিটা আপন মনে বলে চলেছে, বউ কথা কও, বউ কথা কও। হাসি পায় নবনীতার। আজকালকার বউদের কথা বলার জন্য পাখিকে আমন্ত্রণ জানাতে হয় নাকি? কিন্তু আজ এত নিস্তব্ধ কেন বাড়িটা? কেউ নেই নাকি? নবনীতা কৌতূহলী চোখ ছড়িয়ে বোঝার চেষ্টা করে। বাড়ির সবাই কি কোথাও গেছে? গেটে তালা নেই, উঠোনের দড়িতে কাপড় জামা শুকোনো হচ্ছে। গেলেও কাছে পিঠেই হয়তো গেছে, একটু পরেই চলে আসবে। ছায়া ঘেরা পুরনো উঁচু রকটার দিকে এগিয়ে যায় সে। পিসেমশাই হঠাৎ করে সেই যে হারিয়ে গেল, আর ফিরে এলো না। 12 বছর কেটে যেতে সমাজের নিয়ম সধবার সাজ নামিয়ে রাখতে বলেছিল পাড়া প্রতিবেশীরা। পৃথা গর্জে উঠেছিল, না, বাবার লাশ কি আমরা কেউ চোখে দেখেছি? কেন তবে মিথ্যে অনুমানের ওপর দাঁড়িয়ে পাড়ার ওই গুটি কয়েক মাতব্বর মহিলাদের বিধান মেনে নেবে? কবির বা সন্তু অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেনি। পুরনো দিনের সাধ্যী মেয়ে মানুষ রাঙা পিসি। তবু মেয়ের ইচ্ছের আর নিজের ইচ্ছের দাম দিতে এয়তির সব চিহ্ন মুছে ফেলেনি সেদিন। তুলে নেয়নি বৈধব্যের সাজ। আসলে মায়ের সিঁথি জোড়া চওড়া টকটকে সিঁদুর, ফর্সা আলতা পাটিতে আঁকা রাঙা আলতা, লাল পেরে শাড়ি আর কপালের মস্ত সিঁদুরের টিপটার মধ্যেই পৃথা চেয়েছিল তার বাবাকে বাঁচিয়ে রাখতে। আজীবন বেঁচে থাকবে তার মায়ের শাঁখা পলা পড়া দুটো হাত। নিজের ভেতরের রেয়তি মনটাকে নিয়ে রাঙা পিসি তাই আজও কারো ফিরে আসার অপেক্ষায় প্রহর গোনে। পৃথা কিন্তু ধাক্কাটা পুরোপুরি সামলে নিতে পারেনি। গুম হয়ে গিয়েছিল। তার বাবা হারিয়ে যেতে পারে না। তার বাবা এতটা ইরেসপন্সিবল নয়। দুঃখে অভিমানে নিজেকে গুটিয়ে নিতে নিতে কঠিন নার্ভের রোগের শিকার হলো পৃথা। তারপর নিঃশব্দে ফুরিয়ে গেল একদিন। একটা চাপা কান্না বুকে নিয়ে রাঙা পিসি সম্পর্কের শেষ গ্রন্থিটুকু ধরে ঝুলে রইল ভাঙা সংসারের বুড়ি আগলে। মা কত বুঝিয়েছিল, ছেলেদের কাছে চলে যাও না গো। নিজের কাছেও নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু ওই সেন্টিমেন্ট। সন্তু তখনও বিয়ে করেনি। নবনীতার বেশ মনে আছে, ইন্ডিয়ায় ওর সাবজেক্টের কোনো ফিউচার নেই জেনেও ও নিউ ইয়র্ক থেকে ফিরে আসার ডিসিশন নিয়ে ফেলেছিল। রাঙা পিসি সেটা হতে দেয়নি। ওর কেরিয়ারে ছেদ পড়ুক সেটা একজন মা হয়ে মানতে চায়নি রাঙা পিসি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নবনীতার বুক ফুঁড়ে। সেই থেকে মানুষটা একেবারে একা। নিজের জেদটাকেই বরাবর মান্যতা দিয়েছে বেশি। নবনীতারও বিয়ে হয়ে গেল। এ বাড়িতে আসা যাওয়াটাই কমে গেল। সময় কত তাড়াতাড়ি সব কিছুকে বদলে দেয়। মনে হচ্ছে এই তো সেদিনের কথা। টুকাই বিন্দির সঙ্গে খুনসুটি ভরা সময়টাও কত টাটকা, যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। মৃদু মাথা নেড়ে বিষণ্ণ পায়ে এগিয়ে গেল ঠাকুর দালান পেরিয়ে সিঁড়ির দিকে।
কলিং বেলের সুইচটা যেখানে ছিল এখনও সেখানেই আছে, সেই ঢ্যাপা ঢ্যাপা পুরনো আমলের পরসিলিনের সাদা কালো সুইচ। ডান দিকে তাকাতেই ঠাকুর দালানের ভেতর তার চোখ দুটো আটকে গেল। দুর্গার কাঠামোটার সামনে থমকে গেল তার পা। সারা গায়ে অজস্র মাকড়সার জাল মেখে করুণ চোখে তাকিয়ে আছে মাটি ধুয়ে যাওয়া এক দেবী কাঠামো। চোখ বুঝতেই কোথা থেকে যেন ধূপ ধুনোর প্রচ্ছন্ন গন্ধ ছুটে এসে আচ্ছন্ন করে দিল নবনীতাকে। একবারই মানুষের ঝলমলে ব্যস্ততার হৈহুল্লোড়ে হারিয়ে গেল ক্ষয়িষ্ণু বর্তমান। এক হাতে জগদ্ধাত্রীর মতো সব ঝক্কি সামলে চলেছে অলংকারে সুসজ্জিত দুটো ফর্সা ফর্সা হাত। সোনার অলংকার সে রূপের কাছে ম্লান। শহরের এত কাছে এমন একটা সাবেকি বাড়ি থাকলে গর্বে মানুষের বুক ভরে ওঠে। সন্তু তারপর থেকে কেমন যেন বদলে গেল। ও কি রাঙা পিসির কথাটা অন্যভাবে নিয়েছিল? স্কাইপে কথা হয়েছে অনেকবার, কিন্তু এসব নিয়ে আলোচনা করেনি কখনো। তবে বাড়ি আসার কথা জানতে চাইলেই ওর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যেত। বেশ বোঝা যেত ও ম্যাটারটা অ্যাভয়েড করতে চাইছে। আনমনে অতীত স্মৃতি রোমন্থন করতে করতে কখন কলিং বেলের সুইচের ওপর আঙুলের চাপ দিয়ে ফেলেছে নবনীতা সেটা খেয়াল করতে পারেনি। একবার, দুবার, একটু থেমে আবার। উপরের ভাড়াটিয়ারাও কি কেউ নেই? জিজ্ঞাসাটা যখন প্রশ্নচিহ্ন হয়ে মাথায় ঘুরছে, ঠিক তখনই সিঁড়ির বাঁদিকের ঘরটা খুলে গেল। আধখোলা দরজায় পুরনো স্থাপত্যের মতো একটা ভাঙা চোরা মুখ, ভাঙা ভাঙা ক্ষীণ কণ্ঠস্বর। কে? আমি আমি কে? মনে মনে অনুসন্ধান করে চলে নবনীতা। গলাটা কি রাঙা পিসির? যোগাযোগ না থাকলে গলার স্বরগুলো কি অপরিচিত হয়ে যায়? সময় কখন সকালের রোদের মতো হাঁটতে হাঁটতে পশ্চিম দিগন্তে পৌঁছে গেছে। রাঙা পিসি ভালো আছে তো? আট পৌরে লাল পেড়ে শাড়ির আড়ালে ভগ্ন দেহ এই বৃদ্ধা তবে কি? রাঙা পিসি নবনীতার নিজের পিসি নয়, বাবার মামাতো বোন। তবু কেউ ধরতেই পারত না দেখে, এতটাই নিবিড় সম্পর্ক ছিল। রাঙা পিসির আসল নাম ছিল স্বর্ণময়ী। যেমন তার নাম তেমন রূপ, গায়ের রং যেন শরতের ফেটে পড়া কাঁচা রোদ। ওরা তাই স্বর্ণপিসিকে রাঙা পিসি বলেই ডাকত। রাঙা পিসির স্বভাবটাও ছিল মানুষটার বাইরের রূপের মতোই, ভারী নরম, ভারী চমৎকার, অভিযোগহীন, স্নেহময়ী মায়ের মতো। আবার অন্যমনস্ক হয়ে পড়ছিল নবনীতা। খেয়াল হলো বৃদ্ধার কথায়, এ বাড়িতে কেউ থাকে না মা। তোমার ওই তেল সাবান। চমকে ওঠে নবনীতা। কে কে এই বৃদ্ধা? ঘনিয়ে আসা গ্রহণের কবলে পড়া নিভে যাওয়া সূর্য যেন। প্রাণ আছে, আলো নেই। বার্ধক্য, শোক আর অনাদর রূপ যৌবনকে যে এভাবে মথিত করতে পারে সে ধারণা একটু আগেও তার ছিল না। প্রাচীন প্রত্নতত্ত্ব থেকে অনেক কষ্টে যেভাবে খুঁজে পেতে হয় হারানো ইতিহাস, ঠিক তেমন করেই এই প্রাচীন বলিরেখা আঁকা তামাটে চামড়া আর কঠোরস্থ চোখের চাউনি থেকে বার করে আনতে হলো সেই খুব চেনা মানুষটাকে। রাঙা পিসি, আমি তোমার নিতা। চিনতে পারছো আমায়? এ কি হাল হয়েছে তোমার? বহু যুগ পরে একটা নদীর সঙ্গে যেন একটা বৃষ্টির দেখা। তুমি এখন সিঁড়ির পাশের এই ঢাকিদের ঘরটায় থাকো, আর ওরা ওপরের সবকটা ঘরে ভাড়া বসিয়ে গেছে। অনেক কিছু বলতে গিয়েও গলা বুঝে এলো রাঙা পিসির। বহুকাল পরে পিপাসার্ত ক্লান্ত নদীটা এখন বৃষ্টি পান করছে দু চোখ দিয়ে। তারপর কাঁপা কাঁপা শিরা ওঠা হাতে নবনীতার হাতটা চেপে ধরল প্রাণপণে। নিতা,
কতদিন আসিসনি রে মা, আয় ঘরে আয়। অরুণা কেমন আছে? নবনীতার সব প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে যেতেই রাঙাপিসি সব কথা না শোনার ভান করল। চৈত্রের রোদ জাফরি বুনে পড়ে আছে পিসির ঘরের জানালার বাইরে। দুপুরের নীরবতা আর অসহায় এক বৃদ্ধার দীর্ঘশ্বাস জমাট বেঁধে বাড়িটাকে যেন যক্ষপুরী করে তুলেছে। নবনীতা হতভম্বের মতো শুধু চেয়ে চেয়ে দেখছে। চুন বালি খসে পড়া দেয়ালের এক একটা জায়গায় যেন বিচিত্র মানচিত্র এঁকে বসে আছে। আর সেই স্যাঁতস্যাঁতে প্রায় অন্ধকার ঘর জুড়ে নিঃসঙ্গ এক বৃদ্ধার ওঠা বসা শোয়া, যেন একটা অসহায় লতানে গাছের অবলম্বনহীন অনাদর বেঁচে থাকা। নীরবতা ভাঙতে নবনীতাই কথা শুরু করল। কোনো সারা শব্দ পাচ্ছি না। ওরা কেউ নেই? শুনেই পিসির কঠোরাগত চোখ দুটো জলভারে ছলছল করে উঠল। ওরা তো কবেই রাজাবাজারে নতুন ফ্ল্যাটে উঠে গেছে। নিজের হাতে তৈরি লাল শালুর ঝালর বসানো নকশি পাখাটা টেনে টেনে বাতাস করছে রাঙাপিসি। তার দুর্বল হাত থেকে পাখাটা নিয়ে নিল নবনীতা। তুমি এই শরীরে হাওয়া করবে আর আমি সেই হাওয়ায় নিজেকে জুড়ব। তুমি বসো তো আমার পাশে। কতদিন তোমার গায়ের গন্ধটাই পাইনি। নবনীতা জোর করে পাশে বসায় পিসিকে। এখনো এত ভালোবাসিস তোরা? বারে বাসবো না? বিয়ে হয়ে গেছে বলে কি আমি মানুষটা বদলে গেছি নাকি? কি জানি। এক গলা বিষাদে ডুবে গেল রাঙাপিসির কণ্ঠস্বর। নবনীতা বিস্ময় ভরা গলায় জিজ্ঞেস করল, এই বিশাল বাড়িতে তুমি একলাটিই থাকো? কে থাকবে বল এই বাতিল মানুষটার সঙ্গে? কেনই বা থাকবে যার নিজের মানুষটাই? আবার একটা পুরনো ঘটনা শোক হয়ে আছড়ে পড়ল ঘরের প্রায় অন্ধকার বাতাসে। চোখ মুছতে মুছতে এবারে নিজেকে খুলে দিল রাঙাপিসি। বেখাপ্পা, বেমানান, এই মানুষটাকে কার বাড়িতেই বা মানাবে বলতো? আর এই বয়সে কার উপরেই বা অযথা উপদ্রব করব? তাই তো এই বুড়ি ছুঁয়ে পড়ে আছি রে মা। রাজা তো চলে গেলেন মুকুট রেখে। এখন যত দায় আমার। থাক না ওসব কথা। দুপুরে কি খাবে? রান্না করেছো কিছু? ম্লান হাসে রাঙাপিসি। নবনীতা বেশ বুঝতে পারে এ বাড়িতে বহুদিন রান্নাবান্নার পাট নেই। ঘরের এক কোণে একটা পুরনো ফ্রিজ আছে বটে, তবে কতটুকু কি আছে কে জানে। কাঠের তাকে কটা প্লাস্টিকের বয়ামে কিছু চাল ডাল বিস্কুট আর মুড়ি পড়ে আছে। বাকি তাকটায় ওষুধের কতগুলো আধফাঁকা শিশি, ব্যথার তেল, লিকুইড জেলিসিল, গার্ডার আটকানো কটা ট্যাবলেটের পাতা। পিসির আর্থারাইটিসের ব্যথাটা বহুকালের, তার সঙ্গে জুড়েছে বার্ধক্যজনিত পঙ্গুতা। নবনীতার ভেতরটা টনটন করে উঠল। কবিরদার সন্তুর ওপর খুব রাগ হলো। রাঙাপিসির মতো এমন একটা নিরীহ চাহিদাহীন মায়ের জন্য একটু জায়গা হলো না ওদের কাছে? সম্পর্কের দুকুল ছাপানো ঢেউ এসে ভাসিয়ে নিতে চাইছে নবনীতাকে। প্রশ্ন জাগছে, কেউ কি নিজের এই বয়সটার কথা ভাবে না? বোধহয় না। আকাশে রোদ থাকলে রাতের অন্ধকারকে কেই বা দেখতে পায়? কেউ মেন গেটটা খুলল বলে মনে হলো। পরক্ষণেই দরজায় ধাক্কা। নবনীতা দেখল ভেজানো দরজা ঠেলে ঢ্যাঙা লিকপিকে কাকাতুয়া ছাট ছোকরা চবাং চবাং করে চুইংগাম চিবোতে চিবোতে নির্দ্বিধায় ঘরে ঢুকে এসেছে। রেলা মেরে শরীর দুলিয়ে দুলিয়ে বলে গেল, এই তোমার ভাত রইল ঠাম্মা। থালার ওপর থালা দিয়ে কিছু রেখে সে যেমন এসেছিল
তেমনি করেই শরীরে ঢেউ তুলিয়ে শীষ টানতে টানতে বেরিয়ে গেল। দরজার দিকে তাকিয়ে সরল হাসি হেসে পিসি বলল, ও পল্টু, আমাদের সাধনার ছেলে। ছেলেটাই পোস্ট অফিসের টাকা তুলে এনে দেয়। বড় ভালো ছেলে। রাঙা পিসির মুখে প্রসন্নতার আলো খেলা করছে। নবনীতা বসে বসে ভাবে, আজ না আসলে অনেক কিছুই তার অজানা থেকে যেত। জল খাবেনি তো? নুন চিনির জল। সে কখন তো এসেছিস, গলাটা খুব শুকিয়ে গেছে না রে? না গো, আমার পিপাসা পায়নি। ও পেলে ব্যাগেই তো জলের বোতল আছে, খেয়ে নেব। তুমি খেতে বসো, বেলা হয়ে গেছে। ও 1টা বাজে। সকাল থেকে কিচ্ছুটি পেটে পড়েনি নিশ্চয়ই। তুই তো একেবারে আমাদের মা হয়ে উঠেছিস নি তো। হাসতে হাসতে রাঙা পিসি এগিয়ে গেল খাবারের দিকে। ওপরের থালাটা সরিয়ে রাখল। বাটি মাপা ভাত, একপাশে কি একটা শাক যেন, স্টিলের ছোটখাটো 3টে বাটিতে ডাল আর হালকা 2টো সবজি। নবনীতা উঠে এসে বলল, এই জানলাটা একটু খুলে দি, আলো আসবে। ওটা খোলা যায় না রে মা, ভেঙে গেছিল। তাই বাইরে থেকে তক্তা মেরে বন্ধ করে দিয়েছে। গুলগুলি দিয়ে আলো আসছে তো, হতেই হবে। ভাবতে পারছে না নবনীতা। যে বাড়িতে একসময় দুর্গোৎসব হতো, আলোয় ঝলমল করতো সারা মুখার্জি বাড়ি, আজ খুলখুলি বেয়ে ঢুকে পড়া আলোই তার সম্বল। সিলিংয়ের দিকে চোখ তুলতেই দেখল সেখান থেকে বাবুয়ের পরিত্যক্ত বাসার মতো ঝুলে আছে একটা কভার্ড বাল্ব। ঘুলঘুলির আলোর কাছে সে বড়ই দুর্বল। 25 বা 40 ওয়াট হবে হয়তো। যে পিসি এত বই ভালোবাসত, তার ঘরের কোথাও একটা বইয়ের চিহ্ন নেই। আবছা আলোতেই নবনীতা দেখল ওপাশের কুলুঙ্গিতে কতগুলো দেবদেবীর পট, সামনের পিতলের রেকাবিতে 2টো বাতাসা, পিতলের ছোট গ্লাসে 1 গ্লাস জল। পাশেই দেয়ালে ঝুলছে কম বয়সী পিসেমশাই, সামনে একখণ্ড তক্তার র্যাক। একটা ছোট স্টিলের প্লেটে অল্প ভাত তরকারি সাজিয়ে রাঙা পিসি সেই ছবির সামনে রাখল। কাঁচের গ্লাসে জল দিল। নিবেদন সম্পূর্ণ করে কপালে হাত তুলে প্রণাম করল। বিড়বিড় করে কি যেন সব বলল। তারপর ঘাড় কাত করে নীরবে সম্মতি চেয়ে পিঁড়ি পেতে বসে পড়ল খেতে। শুরু করল দিনের ভাত কটা খাওয়া। রাঙা পিসিকে যত দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে নবনীতা। এই মানুষটা এখনো বিশ্বাস করেন তার রাজ্যের অধিরাজ ফিরে আসবে কোনোদিন। কি অদ্ভুত এই প্রত্যাশা! ভারতবর্ষের 150 কোটি মানুষ যেমন আজও একটা আবছা বিশ্বাসকে আঁকড়ে অপেক্ষায় দিন গুনছে। কষ্ট হয় পিসির জন্য। সন্তান শোক ভুলে গেছে, কিন্তু বিশ্বাসটাকে নামিয়ে রাখতে পারেনি এখনো। অনাদরে পড়ে থাকা ঠাকুর দালানের কাঠামোটার সঙ্গে কোথাও যেন একটা অসম্ভব মিল। একটু আগেই বাড়িতে ফোন করেছিল নবনীতা। মা শুনে খুবই খুশি। সুকান্তও এক কথায় রাজি। খাওয়া দাওয়ার পর নবনীতা কথাটা তুলল, আজ যখন এসেই পড়েছি, তোমাকে এভাবে একা ফেলে রেখে ফিরে যাব না। তোমাকে আমার সঙ্গে যেতেই হবে আজ। দুজনে দুজনের দিকে তাকিয়ে, তারপর মাথাটা মৃদু হেলিয়ে রাঙা পিসি সায় দেয়, যাব, তোর কাছেই চলে যাব। দিনের বেলাটা তো যেমন তেমন করে কেটে যায়। পাখ পাখালির ডাক শুনে আর রোদের আসা যাওয়া দেখে। কিন্তু রাত এলে বড় ভয় হয় রে। আজকাল রাতে
কেন যে এত গুমো জ্বর হয়? কথাটা নবনীতাকে বেশ মোচড় দেয়। সত্যি তো, মাঝরাতে মানুষটার যদি কিছু হয়ে যায়, এত বড় বাড়িটায়। কিন্তু আর কোনো কিন্তু নয়। কেন রাঙা পিসি, তুমি ছেলেবেলার মতো আমাকে আর তোমার সন্তান ভাবো না? ভালোবাসো না আমায়? নবনীতা চটপট একটা ব্যাগে ইনিশিয়াল কিছু জিনিসপত্র গুছিয়ে নিল। সাধনা কাজে এলেই বেলা থাকতে বেরিয়ে পড়তে হবে। সাধনার হাতে ঘরের চাবিটা দিয়ে বেরিয়ে আসার সময় রাঙা পিসি নিজেকে আর ধরে রাখতে পারল না। চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। বারবার ফিরে ফিরে দেখছে বাড়িটাকে। এই বাড়ি, এই উঠোন, ওই বকুল গাছ, তুলসী মঞ্চ। কাল থেকে এ বাড়িতে নিয়মিত আর সন্ধেই পড়বে না। দীর্ঘ ৬২ বছরের অভ্যেসদের ছেড়ে এই চলে যাওয়া তো সে চায়নি কখনো। সম্পর্কের মধ্যে লুকিয়ে থাকে একটা নিশ্চিন্ত আশ্রয়, আজ সেটারই বড় অভাব। রাঙা পিসির মতো একজন ডিগনিফাইড মহিলাও ভেতরে ভেতরে যে ভেঙে চুরে খান খান হয়েছে, সেটা নবনীতার নজর এড়াল না। আবেগে তার চোখেও জল এসে পড়ে। ১২ বছর বয়স থেকে সংসারের প্রতি কর্তব্য করতে করতে যে মানুষটা ভুলেই গেছিল নিজের অস্তিত্বের কথা, আজ এই মেয়েটা এসে নতুন করে শেখালো নিজের জন্য কিছু চাওয়া থাকতে হয়। একা একা বাঁচা যায় না। মিথ্যে মায়ায় পৃথিবীকে পিছনে ফেলে গেট পেরোলো ফুরিয়ে যাওয়া একটা মেয়ে। নবনীতা ফোন করে একটা উবের ডেকে নিয়েছিল নিকুঞ্জ ভিলার গেটে। গেট ছাড়িয়ে আস্তে আস্তে গড়িয়ে চলল অন্ধকার গলিপথ থেকে শহরের আলোকিত বড় বড় রাস্তা। রাজপথ ধরে ছুটে চলেছে এক প্রাচীন বিধ্বস্ত ইতিহাস। পিছনে তাড়া করে আসছে স্মৃতির ঝড়। সংসারে নিজেকে উজাড় করে দেওয়া মেয়েটা এই প্রথম নির্ভরতার হাত ধরে একটা নিশ্চিন্ত আশ্রয়ের খোঁজে চলেছে। শুধু একটা অবলম্বনের হাতে অথর্ব এই দেহ মনের ভার তুলে দিয়ে সে নির্ভয়ে বাঁচতে চায় জীবনের শেষ কটা দিন। গাড়ির ভেতরের অন্ধকারেও নবনীতা লক্ষ্য করে রাঙা পিসির চিবুকের কাছে হীরের মতো জল জল করছে ঝুলে ঝুলে থাকা 2 বিন্দু জল। শোনো ফ্রোজেনের গল্প, গল্প শুনেও হবে দেখো গো ক্লান্ত মন শান্ত। শোনো ফ্রোজেনের গল্প। সাসপেন্স থেকে থ্রিলার, অ্যাকশন থেকে হরর। সাসপেন্স, থ্রিলার, অ্যাকশন, হরর। আর ভালোবাসা থেকে হিউমার হয়ে আছে সবই অল্প স্বল্প। শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের।